পুঁজিবাজারে উত্থান পতনের প্রধান কারণ হলো চাহিদা ও সরবরাহের পরিবর্তন, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা, কোম্পানি পারফরম্যান্স এবং বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক কারণ। যখন বাজারে কোনো শেয়ারের চাহিদা বাড়ে এবং সরবরাহ কমে তখন দাম বাড়ে এবং বিপরীত অবস্থা হলে দাম কমে যায়। তাছাড়া মুদ্রাস্ফীতি, সুদের হার, বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ বা বাজারে বড় ধরনের বিক্রি এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভয় বা লোভের মতো মানসিক কারণও বাজারকে প্রভাবিত করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক প্রায় 42.41 পয়েন্ট কমে ৫,৪৪৯.92 পয়েন্টে নেমে এসেছে। এর আগে রোববার সূচক ৫৫ পয়েন্ট কমেছিল, তবে পরের দুই কর্মদিবসে সূচক বেড়ে ৪১ পয়েন্টের উত্থান দেখা গিয়েছিল। আজ সূচকের পতনের সঙ্গে টাকার অঙ্কেও লেনদেন কমেছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৯২.৪37 ট্রেড এবং ভলিউম হয়েছিল ২১.১৩ কোটি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার, আজ তা কমে হয়েছে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকা। লেনদেনের দিক থেকে বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ৩৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টি এবং দাম কমেছে ৩০১টি এবং অপরিবর্তিত আছে ৫০টি কোম্পানির। তবে সূচক পতনের মধ্যেও এদিন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যায়নি। দীর্ঘদিন শেয়ার বাজারে অভিজ্ঞ বিনিয়োগকারীরা জানেন, ছোটোখাটো পতনের পর বাজারে দ্রুত পুনরুদ্ধার হয়। এই কারণে হাতে থাকা শেয়ার বিক্রি না করে বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতার সাথে অংশগ্রহণ করেছেন। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, পতনের মধ্যেও বিনিয়োগকারীর আস্থা বজায় থাকায় এটি বাজারে ইতিবাচক সংকেত হিসেবে দেখা যেতে পারে। তাদের মতে, পতনের পরও হাতে থাকা শেয়ার ধরে রাখার প্রবণতা বাজারকে শক্তিশালী করার পূর্বাভাস বহন করে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৪১ পয়েন্ট কমে ৫,৪৪৯.৯২ পয়েন্টে অবস্থান করছে। এদিন অন্য দুটি সূচকও পতনের মুখে। ডিএসইএস ১৩.১০ পয়েন্ট কমে ১,১৭৮.১৯ পয়েন্ট নেমেছে, আর ডিএসই 30 সূচক ১৯.৯৮ পয়েন্ট কমে ২,১০৭.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এই ধরনের দরপতনের মধ্যে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে স্থিতিশীলতা দেখা গেছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৫৪ কোটি ৭২ লাখ টাকা। যদিও গত কর্মদিবসে লেনদেন ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার মধ্যে হয়েছে, তবে আগের দিনের তুলনায় ৮২ কোটি ৮৫ লাখ টাকার হ্রাস সত্ত্বেও বিনিয়োগকারীরা বাজারে অংশগ্রহণ অব্যাহত রেখেছেন। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সূচক ও লেনদেনের এই পতনের মধ্যেও বিনিয়োগকারীদের স্থিতিশীল অংশগ্রহণ বাজারে ইতিবাচক ইঙ্গিত বহন করছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের লিমিটেডের চেয়ারম্যান সহ ৯ পরিচালককে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের থাকা শীর্ষ ১০ শেয়ার। সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপিও ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর কোম্পানিটি ৩০ কোটি ২,৬১,০০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯,৬৬,৬০০০ টাকার, আর ১৯,৭,৬৬,০০০ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এনভাই টেক্সটাইল, রবি আজিয়াটা, সোনালী পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জে পতনের থাকা শীর্ষ ১০ শেয়ার নিয়ে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে লেনদেনের শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1। এদিন সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1-এর
শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা বা 8.85% কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করে আছে। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 20 পয়সা বা 8.70% কমেছে। তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর কমেছে 10 পয়সা বা 8.33%। এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের 7.69%, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের 6.82%, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 6.82%, একমি পেস্টিসাইড লিমিটেডের 6.29%, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের 6.25%, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের 5.88% এবং জিবিবি পাওয়ার লিমিটেডের 5.48% দর কমেছে। এখন আমরা দেখব ঢাকা স্টক এক্সচেঞ্জে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে কম দামি স্টক। অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড 15 টাকা 40 পয়সা জেড ক্যাটাগরি, আইবিপি বা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বি ক্যাটাগরি 13 টাকা 30 পয়সা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেড ক্যাটাগরি 10 টাকা 30 পয়সা, সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড 15 টাকা 90 পয়সা বি ক্যাটাগরি এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড 12 টাকা 10 পয়সা বি ক্যাটাগরি সবচেয়ে কম দামি শেয়ার। আপনার ওয়াচ লিস্টে এই স্টকগুলি রাখতে পারেন। এখন আমরা ওষুধ খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড নিয়ে আলোচনা করব। অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম প্রধান পশু স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা প্রাণী স্বাস্থ্যসেবা পণ্য, পুষ্টি পরিপূরক এবং ফিড অ্যাডিটিভস উৎপাদন, আমদানি ও বাজারজাত করে থাকে। কোম্পানিটি 2007 সালে প্রতিষ্ঠিত হয় এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বাণিজ্যিক পশু উৎপাদনকারীদের জন্য বিভিন্ন স্বাস্থ্য পণ্য তৈরি করে। তাদের লক্ষ্য হলো উচ্চমানের ভেটেরিনারি ওষুধ উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণ। আমরা যদি এই ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস 15 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল। সর্বোচ্চ প্রাইস ছিল 23 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন ছিল 12 টাকা 70 পয়সা। এনএভি হচ্ছে 16 টাকা 24 পয়সায়। এনএভির থেকে বর্তমান প্রাইসটা একটু কাছাকাছিতে আছে। ইপিএস Q3 2025-এ 19 পয়সা ছিল। আমরা দেখতে পাচ্ছি এনওসিএপিএস Q3 2025-এ 89 ছিল। মোটামুটি একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন আমরা এই কোম্পানিটির ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স দেখব। আমরা যদি এই কোম্পানিটি 2025-এর ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল টার্নওভার, নেট প্রফিট এবং ইপিএস বেড়ে থার্ড কোয়ার্টারে ভালো করেছে প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারের চাইতে। তার মানে এই কোম্পানিটি একটা ভালো করার সম্ভাবনা খুবই বেশি। এখন আমরা ওষুধ খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের স্টক নিয়ে আলোচনা করব। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা আইবিপি বর্তমানে লোকসানে আছে এবং কিছু জমি ক্রয় সংক্রান্ত তথ্য নিয়ে বিএসইসির তদন্তাধীন। তাই বিনিয়োগের আগে কোম্পানির সাম্প্রতিক আর্থিক অবস্থা ও নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ বিবেচনা করা গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি আফগান কোম্পানিকে ওষুধ রপ্তানির চুক্তি করেছে, যা শেয়ারের দামে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই স্টকটির ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটি সম্প্রতি জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে, যা কোম্পানির আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দিতে পারে। রপ্তানি চুক্তি। আফগান কোম্পানির সাথে ওষুধ রপ্তানির চুক্তি হওয়ার পর শেয়ারের দাম ইতিবাচক প্রভাব পড়েছে। ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি। ওষুধ শিল্পে এর কার্যক্রম রয়েছে, যা এটি একটি ক্রমবর্ধমান খাত। আমরা যদি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস 13 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল। সর্বোচ্চ প্রাইস ছিল 15 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল 6 টাকা 80 পয়সা। এনএভি হচ্ছে 13 টাকা 43 পয়সা। এনএভির থেকে বর্তমান প্রাইসটা কাছাকাছি আছে। ইপিএস Q3 2025-এ 9 পয়সা ছিল। আমরা দেখতে পাচ্ছি এনওসিএপিএস Q3 2025-এ 2 পয়সা ছিল। মোটামুটি একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে বলা যায়। আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে
বিনিয়োগকারীরা লাভবান হতে পারে। স্টক কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাই লো অ্যান্ড সেল হাই, মানে হচ্ছে কমে কিনুন, বেশিতে বিক্রি করুন। মনে রাখতে হবে বিক্রির সময় নয়, বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে। কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে। ধন্যবাদ সবাইকে।